8ই আগস্ট 2024 নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যে ক্ষমতায় বসলেন, কে তাকে বসালো? মাসখানেক পর নিউ ইয়র্কে ক্লিন্টন ফাউন্ডেশনের সভায় ইউনূস নিজের মুখে বলেছেন তার নিয়োগকর্তা ছাত্ররা। ছাত্রদের মাথায় কে? জামাত। তার মানে ইউনূসের আসল নিয়োগকর্তা জামাত। জামাতের জোর কোথায়? বাংলাদেশ সেনার জোরে চলছে জামাত। বাংলাদেশ সেনাকে চালাচ্ছে কে? পাকিস্তানের আইএসআই এর মাথায় আমেরিকা। এই ছিল বাংলাদেশে 24-এর বিপ্লব বলুন আর ষড়যন্ত্র বলুন, তার আসল চেহারা। পরিকল্পনা আমেরিকার, বাস্তবায়িত করার দায়িত্ব ছিল মুখ্যত জামাতের। জামাত খুব সুন্দরভাবে সাজিয়েছিল প্লট, ঘুঁটি সাজিয়েছিল। ইউনূসকে বেছে নিয়েছিল কারণ লোকটা রাজনীতির লোক নয়, কিন্তু রাজনৈতিক উচ্চাসা সেটা আবার ভয়ঙ্কর। ক্ষমতালোভী, নোবেলজয়ী, উদার চিন্তাধারার মানুষ হিসেবে পরিচিতি, তার উপর আবার ধার্মিক মুসলমান নন, নামাজ পড়েন না, সমকামিতাকে সমর্থন করেন, ডিপ স্টেটের কাছের মানুষ। এমন লোককে ক্ষমতার টোপ দিয়ে সামনে রেখে আড়াল থেকে জামাতের যে এজেন্ডা সেটা সফল করা সহজ। এই কাজটা যদি জামাতের আমির বা অন্য কোনো পাড় ইসলামী মতাদর্শের নেতাকে দেয়া হতো, তিনি কি করতে পারতেন? এত সহজে, এত নির্বিঘ্নে করতে পারতেন না। সেজন্যই বিপরীত বিচারধারার মানুষ হিসেবে পরিচিত হলেও মোহাম্মদ ইউনূসকে বেছে নিয়েছিল জামাত। জামাত এটাও বুঝেছিল আধুনিক, উদারবাদী, গরিবের মাসিহা এই চেহারার আড়ালে এই মানুষটা গরিবের রক্ত চুষে খাওয়ার ব্যাপারটা জানে ভালো। অর্থাৎ খুব ভালো একটা মুখোশ এই লোকটার আছে, একে দিয়ে কাজ হবে। আর এই বেছে নেওয়াটা যে কত সঠিক ছিল, গত 1 বছরের বাংলাদেশ সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। ভাবুন তো, জামাতের আমির শফিকুর রহমান তিনি যদি আজ প্রধান উপদেষ্টার চেয়ারে থাকতেন, আর প্রধান উপদেষ্টার চেয়ারে যদি থাকতেন আর তিনি যদি এইভাবে বেছে বেছে গণহারে জেল থেকে জঙ্গিদের ছাড়তেন, ইউনূসের মতো যে আজ যেটা ইউনূস করেছেন এতদিন ধরে, তাহলে দেশে বিদেশে কিরকম হল্লা হতো সেটা একবার ভাবুন তো। যেভাবে মব জাস্টিসের নামে পুলিশ হত্যা চলেছে, গত বছর আগস্টে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে কচু কাটা হয়েছে, যেভাবে মানবাধিকারের 12টা বাজানো হয়েছে বাংলাদেশে, সংবাদ মাধ্যমকে ভয় দেখিয়ে ভাঁড়ে পরিণত করা হয়েছে, যেভাবে মেয়েদের ইসলামী আইন কানুনের বস্তায় বন্দি করা হয়েছে, এই সব কাজ জামাতের আমির প্রধান শাসকের চেয়ারে বসে করলে তার কি প্রতিক্রিয়া হতো বিশ্বজুড়ে একবার ভাবুন তো। হই হই করে উঠত সবাই। কিন্তু এসব কাজ করা হয়েছে ইউনূসকে নেতৃত্বে রেখে। তার ফল দেখুন, যে সমালোচনার ঢেউ ওঠা উচিত ছিল তার কিছুই ওঠেনি। সুতরাং মুখ হিসেবে ইউনূসকে বেছে নিয়ে জামাত দুরন্ত চাল দিয়েছে। জামাতের আর একটা খুব ভালো চাল, সেটা হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে একেবারে ঠিকঠাক ব্যবহার করাটা। একেবারে প্রথম থেকে এমন একটা ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছিল যেন ওয়াকার হলেন ইউনূসের বিরোধী। তিনি যেন ইচ্ছা না থাকলেও ইউনূসকে মেনে নিতে বাধ্য হচ্ছেন। প্রচার করা হলো প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূসের নাম উঠতে ওয়াকারুজ্জামান নাকি তীব্র আপত্তি করেন। এমনই তীব্র সে বিরোধিতা বা আপত্তি যে কয়েক মিনিটের মধ্যে আবার ঘুরে গিয়ে সেটা মেনেও নেন। কারণ তিনি তো ভালোই জানেন ইউনূস হচ্ছে যন্ত্র। আসল যন্ত্রীকে
যন্ত্রী হচ্ছেন জামাত। এই সবটাই আসলে জামাতের গেম প্ল্যান, মানুষকে বুজরুকি দেওয়ার চাল। সরকারের মধ্যে কিঞ্চিত বিরোধিতার একটা জায়গা রাখলে বাইরে থেকে বিরোধিতার স্পেসটা কমে যায়, পাবলিককে ধোঁকা দেওয়ার কাজটা ভালোভাবে করা যায়। সবাই ভাবতে থাকে, আরে ইউনূস যা করছেন করুন, উনি তো যা করছেন তার বিরুদ্ধে তো কথা বলছেন ওয়াকারুজ্জামান। এই প্ল্যান যে কতটা সফল সেটা গত 1 বছর সেনাপ্রধান যা করেছেন সেটা দেখলে বোঝা যায়। ইউনূসকে দিয়ে এ পর্যন্ত জামাত যা যা করিয়ে নিয়েছে তার সবগুলোতেই আপত্তি তুলেছেন সেনাপ্রধান, কিন্তু কোনোটাতেই সেনাপ্রধানের তরফ থেকে কোনো রকমের বাধা সৃষ্টি করা হয়নি। মব সন্ত্রাস, অপারেশন ডেভিল হান্ট, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো একের পর এক গুলিয়ে দেয়া, ধানমন্ডির 32 নম্বর ভেঙে ফেলা, সাম্প্রতিক গোপালগঞ্জের যে ঘটনা, আরো অজস্র কাজ। সব কাজে কম বেশি বিরোধিতা মৌখিকভাবে করেছেন সেনাপ্রধান, কিন্তু সব কাজেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদদ দিয়েছে সেনা, কোথাও কোনো বাধা সৃষ্টি করেনি। সরকারের অপশাসনের ফলে যখন মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে, সরকার বিরোধী মানসিকতা তীব্র হচ্ছে, তখন সেনাপ্রধানকে দিয়ে যাত্রা দলের বিবেকের মতো কিছু গান গাইয়ে নেওয়া হয়েছে। তিনি গান গেয়েছেন, সরকারের সমালোচনা করেছেন, জ্ঞানের কথা বলেছেন, কাজের কাজ শূন্য। এই সব কিছুই প্ল্যান মাফিক। গাছেরও খাওয়া হলো, তলারও কুড়োনো হলো, সরকারি এজেন্ডা পুরো হলো, আবার বিরোধিতার স্পেসটাও নিজেদের কাছে রাখা গেল। ওয়াকারুজ্জামানের এই ভূমিকা মানুষ ধরতে পারেনি অনেক দিন। ভেবেছে ওয়াকার সাধারণ মানুষের বন্ধু, তাদের সঙ্গে আছে, এবং ইউনূস সরকারের অপশাসন থেকে বাংলাদেশকে বাঁচাবার একমাত্র মানুষ হচ্ছেন ওয়াকারুজ্জামান। তাকে মুক্তির দূত ভাবছিল মানুষ। এই প্রসঙ্গে ওয়াকারুজ্জামানকে আওয়ামী লীগ ও ভারত ঘনিষ্ঠ হিসেবে তুলে ধরেছিল কিন্তু জামাত। তার সঙ্গে জামাতপন্থী তথা পাকিস্তানপন্থীদের বিরোধের একটা কাল্পনিক ছবি তৈরি করে খুব প্রচার করা হয়েছে। ওই যে ফৈজুর রহমান ইত্যাদি ব্যাপার ট্যাপারগুলো, যাতে কেন তৈরি করা হয়েছে, যাতে ওয়াকারুজ্জামানের একটা লার্জার দেন লাইফ ভাবমূর্তি তৈরি করা যায়। এটা করার ফলে খুব এফেক্টিভলি অপোজিশন স্পেসকে আটকে দেয়া গেছে। ভারতের গোয়েন্দারাও কিন্তু এই খেলাটি প্রথমে ধরতে পারেননি। তারাও ভেবেছিলেন ওয়াকারুজ্জামান বিশ্বাসযোগ্য, অনেকটাও নির্ভর করেছিলেন ওয়াকারুজ্জামানের ওপর। সেই নির্ভরতা যে অপাত্রে গেছে, ওয়াকারুজ্জামান যে জামাতের গেম প্ল্যানের বড় অংশ হিস্সা, সেটা বেরিয়ে পড়ল গোপালগঞ্জে সেনার গুলি চালনা ও তার ফলে যে বিপুল হতাহত হয়েছে সেই ঘটনায়। তার আগে আরো ছোটখাটো অনেকগুলো ইঙ্গিত আসছিল, কিন্তু ওই যে বাংলাদেশের ডুবন্ত মানুষ একটা খড়কুটোকে ধরেও আশ্রয় করেও বাঁচতে চাইছিল, তারা ভেবেছিল যে ওয়াকারুজ্জামান সেই খড়কুটো, তাই তাকে ধরেছিল। যে রাষ্ট্রীয় সন্ত্রাস সেনাবাহিনী ও র্যাব চালাচ্ছে গোপালগঞ্জে, তাতে স্পষ্ট প্রমাণ হয় 24শে জুলাই ষড়যন্ত্রের মূল শরিক ছিল এই সেনাপ্রধান। সেদিন গুলি না চালানোর সিদ্ধান্ত সেনা জওয়ানদের ছিল না, ছিল ওয়াকারুজ্জামানের। তিনি মিথ্যে কথা বলেছিলেন যে সেনা গুলি চালাতে চায় না নিরস্ত্র জনতার ওপর। সেই একই সেনা গুলি চালিয়েছে নিরস্ত্র গোপালগঞ্জের মানুষের উপর। সেটাই সেদিন তিনি জামাতের এজেন্ডা বাস্তবায়িত করতে সেদিন রাইফেল নামিয়ে রেখেছিলেন। শেখ হাসিনাকে শকুনের মুখে ফেলে দিয়েছিলেন। শেখ হাসিনা যে সেদিন বেঁচে গিয়েছে সেটা ভারতের জন্যে, নইলে প্রধানমন্ত্রীকে মেরে মুজিবুর রহমানের পুত্র কন্যাদের মধ্যে কাউকে আর বাতি দেওয়ার মতো কেউ থাকতো না।
গণভবনে গোপনে স্নাইপারদের ঢুকিয়ে হাসিনাকে খতম করার পেছনেও ছিলেন এই ওয়াকারুজ্জামান। প্রধানমন্ত্রীর নিজস্ব গার্ডরা তারা বানচাল করে দিয়েছিল সেদিন হত্যার চক্রান্ত, আর ছিল ভারতের সেনাপ্রধানের তার যোগাযোগ। ওয়াকারুজ্জামানকে নিয়ে এইসব কথা যদি আজ থেকে 6 মাস আগে বলতাম তাহলে শুনতে হতো আমি গুজব তৈরি করছি, গুজব ছড়াচ্ছি। আজ সবাই বুঝতে পারছেন এটা গুজব নয়, সত্যি বুঝতে পারছেন ওয়াকার আসলে কে। আবার এটাও সত্যি যে ইউনূস এখন পালাতে চাইছেন। কেন তিনি পালাতে চাইছেন? এই জন্য যে তার নিজের পাওয়ার আর কিছু নেই। নিজের বিরুদ্ধে যেসব মামলা চলছিল সেগুলো সরকার তুলে নিয়েছে। কর ফাঁকির জরিমানার 666 কোটি টাকা ফেরত দিতে হবে না। ভেবেছিলেন যে নির্বাচনে লড়ে নির্বাচনে জিতে পাকাপাকি ভাবে ক্ষমতায় বসবেন, এনসিপি দল তৈরি করলেন সেজন্যই, কিন্তু সেগুড়ে বালি। তিনি বুঝে গেছেন নির্বাচনে এনসিপি একটি প্রান্তিক শক্তি ছাড়া আর কিছু নয়, আর তিনি না চাইলেও নির্বাচন করতেই হবে দেরি না করে। আওয়ামী লীগও অংশ নেবে সেই নির্বাচনে, কেউ আটকাতে পারবে না। ওদিকে আন্তর্জাতিক ক্ষোভ বাড়ছে তার বিরুদ্ধে। তাকে দেয়া নোবেল ফেরতের দাবিপত্র জমা পড়েছে নোবেল কমিটির কাছে, জাতিসংঘের কাছে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। ঢাকার রাজপথে আওয়াজ উঠেছে ইউনূস বিদায় নিন। অবিলম্বে নির্বাচনের দাবি উঠেছে দেশে ও বিদেশে, কিন্তু তিনি চাইলেই যে নির্বাচন হবে তা তো নয়। সে সিদ্ধান্ত নেবে জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো এবং কাগুজে বাঘ এনসিপি। তারা বলেই দিয়েছে আগামী 5 বছর ভোট হবে না। তারা বলছে, কিন্তু গালি খাচ্ছেন ইউনূস। এটা একটা দুর্বিষহ অবস্থা হয়ে উঠেছে ইউনূসের কাছে। তিনি সত্যিই চলে যেতে চাইছেন, কারণ তিনি জানেন এরপরে ভোট হবে, সেই ভোটে আওয়ামী লীগ যদি জিতে ক্ষমতায় আসে তাকেও ওই ফাঁসি কাঠে উঠতে হবে। কিন্তু তিনি যেতে চাইলেও যেতে পারছেন না, তাকে আটকে রেখেছে জামাত। ভালো মুখে অনুরোধ করা নয়, শক্ত করে বলে দেয়া হয়েছে চলে যাওয়ার সময় হলে আমরা নিজেরাই ছেড়ে দেব আপনাকে। সুতরাং যতদিন না বলি যেতে বলি চুপটি করে থাকুন, আর যাতে যমুনার বাইরে যেতে না পারেন তার জন্য কড়া প্রহরার দায়িত্ব বর্তেছে এই সেনাপ্রধান জামাতি ওয়াকারের ওপর। অসমর্থিত সূত্র থেকে জানতে পেরেছি পুরো খেলাটা ধরে ফেলেছে ভারত। যা শুনছি এবার খেলতে মাঠে নামবে ভারত। আর্মি ইন্টারভেনশন ইন এ ভেরি ক্ল্যান্ডেস্টাইন ম্যানার একটা বড় অপশন ভারতের কাছে, আর সেটা হতে পারে এই আগস্টেই। সবই অনুমান আমাদের, আমরা এই ডট মেলাতে মেলাতে গিয়ে যেগুলো পাচ্ছি সেগুলোই বল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের কাছে প্রায় একটা কথা বলা হয়ে থাকে, দেশে আইনের শাসন কতটুকু আছে। আমরা প্রায় অভিযোগ তুলে থাকি যে দেশ এখন একটা মবতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা বলি ত্যাগীর রাজনীতি হচ্ছে। এই কথাগুলো আসলে বাস্তবতার সঙ্গে কতটুকু সঙ্গতিপূর্ণ, এই আলোচনাটা আজকে আমি একটু করতে চাই। তার আগে আমি আরেকটা কথা বলি, একটা সংগঠনের নাম বলি। দেখুন তো এই সংগঠনটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা। সংগঠনের নাম হলো আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। ইনস্টিটিউট কিন্তু কখনো এই ধরনের সংগঠনের নাম শুনেছেন? এই ধরনের ইনস্টিটিউশনের নাম শুনেছেন? আমি আজকে যে ঘটনাটা নিয়ে আলোচনা করব, এই ঘটনার উদ্ভব হওয়ার আগ পর্যন্ত আমিও কখনো শুনিনি, এবং এই আলোচনাটা করার আগে আমি ওই সংগঠনের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম। কোথাও কেউ এই সংগঠনের অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণা দিতে পারলো না। এই সংগঠনের মূল লোককে, এই সংগঠনের সভাপতিকে অথবা চেয়ারম্যানকে অথবা তার সঙ্গে অন্য কোন কোন ব্যক্তি জড়িত আছেন কেউ জানে না।
কিন্তু তাহলে এই সংগঠন আলোচনা করবো কেন? করবো এই কারণে এই সংগঠনটি প্রায় 100 কোটি টাকা মূল্যের একটা প্রপার্টি জবরদখল করতে যাচ্ছে। কিভাবে? আসল ঘটনাটা বলি। বুধবার দিন একদম বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তানের আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়, যেটাকে আমরা 23 বঙ্গবন্ধু এভিনিউ নামে সবাই চিনতাম। আমি সাংবাদিকতা করার শুরু থেকেই প্রায় 40-50 বছর আগে, যখন থেকে আমি সাংবাদিকতা শুরু করেছি আজকে 34 বছর আগে, তখনও আমি এই ভবনে বহুবার গিয়েছি। যখন আমি ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখনও এই ভবনটা ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে। এটা পরে 2018 সালের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন, তিনি এটাকে নতুন করে আধুনিকায়ন করেছেন এবং 10 তলা একটা ভবন। এই ভবনে 10 কোটি টাকা ব্যয় করে এটা করেছেন। জায়গার যে কি দাম, এটা সোনার চেয়েও বেশি দামের জায়গাটার। তো এই যে ভবনটা আছে, এই ভবনটা গত বছরের 5 আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং যখন আওয়ামী লীগের শীর্ষ নেতারা সবাই দেশ থেকে পালালেন কাপুরুষের মতো, তারপর এই ভবনটা লুণ্ঠন হয়েছে, ভাঙচুর হয়েছে, দীর্ঘদিন পড়েছিল। জনগণের ক্ষোভ এখানে যুক্ত হয়েছে। নিচতলায় অনেকে এটাকে এখানে গণশৌচাগার হিসেবে ব্যবহার করেছে। সবই ছিল, সবই ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু গত বুধবার দেখা গেছে এই ভবনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। কিছু লোক ভবনটাকে অলরেডি তারা 2 তলা পর্যন্ত পরিষ্কার করে ফেলেছে, 3 তলা পরিষ্কার পরিচ্ছন্ন। বুধবার বৃহস্পতিবার বিভিন্ন পত্রপত্রিকা রিপোর্টার গিয়েছেন এখানে খোঁজখবর নেওয়ার জন্য, কারা করছেন, কিন্তু তারা কোনো সন্ধান করতে পারে না। এইটা এই আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট এই নামে একটা ব্যানার তারা ভবনের সামনে টাঙিয়ে দিয়েছেন। তারা এই কাজটা করছেন বলে বোঝা গেল। ভবনের সামনে কয়েকজন লোক প্লাস্টিকের চেয়ার নিয়ে 10-12 জন লোক বসেছিলেন। তারপরে তারা হলো মাতবর, তাদেরকে কেউ বাধা দিতে না আসে, এই জন্য 10-12 জন তাদেরকে ঠেকাবে এবং বলবে। আর ভেতরে অন্য 20 জন লোক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। পরিষ্কার পরিচ্ছন্ন যদি মলমুক্ত থাকে, যদি আশেপাশের লোকের সমস্যা হয়, সেটা করতে পারে। কিন্তু সেটা করার দায়িত্বটা কার? এটা দায়িত্বটা কার? দায়িত্ব হলো ভবনে যিনি মালিক উনি করবেন। যদি ভবনের মালিক না করেন, যদি সেখানকার এই দুর্গন্ধের কারণে আশেপাশের লোকের সমস্যা হয়, তাহলে সরকার করবে, অথবা এই আশেপাশের লোক মিলে একটা কমিটি করে এটা পরিষ্কার করবে। একটা সিস্টেম তো থাকবে। এরা কারা? এই ভুইফোর সংগঠন করতে গেল। এই সব ওদেরকে সামনে যে 10-12 জন ছিল, ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভাই আপনারা কারা, আপনাদের সংগঠনের নেতা কারা? তাও বলতে পারেনি। তাহলে তারা কি করবে, কেন করবে? প্রথম আলোর রিপোর্টে আমি দেখলাম, প্রথম আলোর থেকে জিজ্ঞাসা করেছিল আপনারা এটাতে কি করবেন, কি করতে চান আসলে। তখন তারা বলেছিল যে পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের হাতে তুলে দেওয়া হবে। কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিলেন তাদের হাতে এটা তুলে দেওয়ার আপনি কে? আপনি কি এটা ওনার? এটা আপনি কিনেছেন? এটা তো একটা প্রপার্টি, একটা সম্পত্তি। এটার কেউ না কেউ মালিক আছে, এর একটা দলিল আছে। এই দলিলটা কারো না কারো কাছে বিলং করে। তো আপনি কে হে? আর আপনি যাদের তুলে দিবেন তারাই বা কে এই ভবনের মালিকানা দাবি করার? আর যদি তারা দাবি করতে চায় তাহলে তারা সামনে আসবে। তারা কেন এই সংগঠনকে, এই ভুইফোর সংগঠনকে এখানে পাঠাচ্ছে কেন? এটা কি এভাবে কি করা যায়? আবার তারপর তারা বলতেছে পুরো ভবনের কোন তলায় কি হবে তা ছাত্র জনতা ঠিক করে নেবে। এই যে ছাত্র জনতা ঠিক করে নেবে, কারা ছাত্র জনতা? সবাই জনতা দেশের। আর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে তারা সবাই ছাত্র। এই ছাত্র জনতা জিনিসটা কি? ছাত্র জনতা জিনিস হলো যে কেউ কিছু করতে এলে, কেউ কোনো প্রতিবাদ করতে এলে, কেউ কোনো অন্যায় করছে দেখে তারা যদি বলে কেন অন্যায় করছেন, তখন তাদের একটা অজুহাত আমরা ছাত্র জনতা। মানে আমি ছাত্র জনতা, তো আমি সবকিছু করতে পারি, সবাই তো জনতা, তাহলে থানা পুলিশ লাগে না। কোনো অন্যায় হবে ধরতে গেলে বলে আমি ছাত্র জনতা, আমরা ঠিক করে দেবো। চলছেটা কি? এই যে চলা, এই যে গায়ের জোরে কাজ করা, গায়ের জোরে এটা দখল করা, ওটা দখল করা, একে মারা, তাকে ধরা, তাকে ধমক দেওয়া, তাকে হুমকি দেওয়া, তাকে তার কাছ থেকে চাঁদা আদায়ের জন্য তাকে চাপ দেওয়া, এগুলো কি বলা হয়? মব সংস্কৃতি। এটাই মব কালচার। আমাদের এই মব কালচারের মধ্যে দেশটা ঢুকে গেছে। এখন কেউ প্রতিবাদ করছে না। দেশে যে একটা সরকার আছে টের পাওয়া যাচ্ছে না। আপনারাই বলেন জিনিসটা। আমি ধরে নিলাম আমরা আওয়ামী লীগের প্রপার্টি, ধরে নিলাম আওয়ামী লীগ একটা খারাপ দল। তো আওয়ামী লীগ কি নিষিদ্ধ দল? আওয়ামী লীগের যদি স্থগিত, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ড রাজনীতি করতে পারবে না, মিছিল করবে না, মিটিং করবে না, জনসমাবেশ করতে পারবে না, কোনো বিবৃতি দিতে পারবে না, সব ঠিক আছে। তাদের ঘর থেকে উচ্ছেদ করবেন, তার অফিস ভেঙে দেবেন। এই ভাঙা ভাঙে কিন্তু
গত 1 বছর ধরেই চলছে। দেশের কোনো জায়গায় আওয়ামী লীগের অফিস আপনি পাবেন না, সব ভেঙে দেওয়া হয়েছে। তো ওইগুলো তো কারো না কারো সম্পত্তির উপর ছিল, জবরদখল করা হয়েছে। আপনি কিভাবে জবরদখল করেন? ওই সম্পত্তির একটা মালিক আছে। যদি আওয়ামী লীগ যদি যখন ক্ষমতায় ছিল, তারা যদি অন্য কারো সম্পত্তি গায়ের জন্য দখল করে সেখানে অফিস বানিয়ে থাকে, তাহলে সেই লোক যার সম্পত্তি দখল করেছে সেই জায়গাটা দখল করবে। কিন্তু সেখানে তো আপনি একটা অন্য কোনো যে ছাত্র জনতা, তৌহিদি জনতা, অথবা বৈষম্য বিরোধী জনতা, অথবা ফ্যাসিবাদ গণহত্যা গবেষণা ইনস্টিটিউট, এইরকম একটা সাইনবোর্ডটা নিয়ে তো আপনি দখল করতে পারেন না। এবং সেটাকে করতে দেওয়া হয়েছে। কে দিয়েছে? এই সরকার দিয়েছে। এই সরকার বড় বড় সংস্কারের কথা বলে না, যে এই সংস্কার হবে, পুলিশের সংস্কার হবে, বিচার বিভাগের সংস্কার হবে, সব কিছু সংস্কার হবে। আচ্ছা, আমার খালি একটা কথা, সংস্কার হওয়ার পর আমরা কি পাবো? সংস্কার তো আপনারা করতে চান, ডক্টর ইউনূস সরকার তো সংস্কার করতে চান, খুব ভালো কথা। সংস্কারের পরে আমরা কি পাবো সেটা আপনি দেখাই দেন না আচরণ দিয়ে। আপনার যেহেতু সংস্কারটা আপনি করতে চান, তার মানে আপনার হৃদয়ে সেই সংস্কারের আকাঙ্ক্ষাটা কাজ করে, সেটা দেখেন না ভাই, একটু আপনার আচরণের মাধ্যমে দেখান, তাহলে তো আমরা বুঝতে পারি যে সংস্কারের পর আমরা কি পাবো। আপনি যা দেখাচ্ছেন, ডক্টর ইউনূসের হাতে যে ক্ষমতা এখন আছে, হাসিনার হাতে যে ক্ষমতা ছিল, ডক্টর ইউনূসের হাতে সেই ক্ষমতা আছে, এবং ডক্টর ইউনূস সেই ক্ষমতা মহা আনন্দে ব্যবহার করছেন। তারা কারো কাছে কোনো জব দিয়ে করছেন না। তাহলে পার্থক্যটা কি হলো? তাহলে আপনি কোন সংস্কার করবেন সেটা আমরা বুঝতে পারছি না। মুখে মুখে বললে হবে? আপনি আপনার আচরণ দিয়ে দেখিয়ে দেন যে আমরা এই কাজটা করতে চাই, সেটা তো বুঝতে পারছি না। গাড়ি জন্য সব হচ্ছে, যা ইচ্ছা তা হচ্ছে। একটা ভবন আমি দখল করে ফেললাম, আমার ইচ্ছা, কারণ আমার হাতে বুকের মধ্যে লেখা আছে যে ছাত্র জনতা। আপনার নিশ্চিত একটা হিন্দি মুভি ছিল পিকে, মনে আছে নিশ্চয়ই আপনাদের? ওই পিকে যখন নাকি পিকে মানে আমির খান যেটা অভিনয় করে, তাকে যখন মারতে যায় কেউ, সে করে কি যত দেবী দেবদেবী আছে সবার ছবি গালের মধ্যে লাগিয়ে রাখে। যে কেউ চর মারতে আসে, এখানে দেখে দেবীর ছবি অথবা দেবতার ছবি, আর চর মারতে পারে না, কারণ তাহলে দেবতার গায়ে লাগবে। এখন এরা মনে করে এরা ওই কাজটা করছে। কিছু বলতে আসলেই এই দেখেন আন্তর্জাতিক ফ্যাসিবাদ ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট খুলছি। আর আপনি কিছু বলতে পারবেন না। যখন আপনি বলতে যাবেন তখন বলবেন আমরা তো ফ্যাসিবাদের বিরুদ্ধে গবেষণা করবো। তো তুমি বলতে আসছো, তাহলে তুমি ফ্যাসিবাদের দর্শক। ভালো একটা আরাম পেয়ে বসছে, হচ্ছে এটা কি? আরো যে বড় কথা, যে জায়গায় ঘটনা ঘটছে সেখান থেকে মাত্র 200 গজ দূরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন উপদেষ্টাও আছেন, উনি আবার সাবেক লেফটেন্যান্ট জেনারেল। উনি কি করছেন এখানে বসে বসে? উনি দেখছেন এই কাজটা। যদি আওয়ামী লীগকে আপনারা বাতিল করতে চান, আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে চান, করেন, একটা অর্ডার দিয়ে করেন, একটা আইনের মাধ্যমে করেন, যা কিছুই করেন আইনের মাধ্যমে তো করবেন। সরকার সেগুলিকে একবার করতে পারে, করুক সরকার। কিন্তু এইটা করতে গেল ঘুষখোর সংগঠন, যার কোনো মালিক নাই, যার কোনো নেতা নাই, যার কোনো কর্মকর্তা নাই, দিয়ে দিলাকে সাইনবোর্ড যেরকম গালের মধ্যে, দুই গালের মধ্যে, এক গালে গণেশ আরেক গালে আপনার ছবি লাগিয়ে রাখলাম আর হয়ে গেল, শিবের ছবি লাগিয়ে রাখলাম আর হয়ে গেল। কেউ চট থাপড় মারতে পারবে না, কেউ ধমক দিতে পারবে না, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, পুলিশ সেখানে যেতে পারবে না, কারণ এখানে বড় করে লেখা আছে ফ্যাসিজম বিরোধী তারা গবেষণা করবে। এই দেশটা আসলে কারা চালাচ্ছে এই প্রশ্নটা কিন্তু আমাদের করতে। মানুষ কি বলছে? মানুষ কিন্তু নানা রকম কথাবার্তা বলছে যে এটা কি করা যায়। আবার এর মধ্যে কিছু অন্যরকম চিন্তার মানুষ আছে, কিন্তু দেখলাম কেউ কেউ বলতেছে এটা আসলে কোনো ফ্যাসিজম বিরোধী কোনো সংগঠন না, এটা আসলে আওয়ামী লীগের লোকজনই করতেছে, তারা ওই ব্যানার লাগিয়ে ভবনটাকে পরিষ্কার করতেছে। হতে পারে, এটাও আমি জানি না। কিন্তু প্রশ্নটা হলো, দেশে কি কোনো অভিভাবক নেই? কেউ দেখবে না? যদি সরকারকে নিতে হয় তা নিয়ে নেই। আমি কিন্তু একটা কথা বলে শেষ করবো। দেখুন, আজকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। আওয়ামী লীগের সমস্ত প্রপার্টি আপনার গাইড করে এরকম ভাবে মবের মাধ্যমে দখল করে নিচ্ছেন। কারা নিচ্ছেন আমি জানি না, কিন্তু হচ্ছে, দখল হয়ে যাচ্ছে। ঢাকাটা যেহেতু হচ্ছে, বাকিগুলো হতে পারে, সমস্যা কি? এবং বহুত খবর আমরা পেয়েছি। এই মব কিন্তু নতুন একটা শিক্ষা দিয়ে গেল, মব কিন্তু একটা পথ দেখিয়ে গেল। ভাবুন তো একবার, যদি কখনো আওয়ামী লীগ ফেরত আসে, এই গ্রামীণ ব্যাংক, সারা দেশের গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চগুলো কি অবস্থা হবে? সেগুলো যদি আওয়ামী লীগ দখল করে আওয়ামী লীগের অফিস বানায় ফেলায়, কি হবে? সবসময় বলি, আপনি যে কাজটাই করবেন মাথায় রাখবেন সামনেও দিন আছে, ওই দিনে আমার কি হতে পারে। এই জিনিসটা যে না ভাবে, তার পরিণতি কিন্তু কি হয় সেটা আমরা গত 5 আগস্ট দেখেছি। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।